হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে নাসিক প্রশস্তি সম্পর্কে। অর্থাৎ নাসিক প্রশস্তি বলতে কি বোঝায় বা এই নাসিক প্রশস্তি বিষয়টা কি রয়েছে, মূলত এটা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমেই বলেছি আলোচনার বিষয় হচ্ছে নাসিক প্রশস্তি সম্পর্কে। এই নাসিক প্রশস্তি সম্পর্কে আমরা কোন কোন বিষয়গুলো জানবো? আমরা প্রথমত জানবো হচ্ছে এই নাসিক প্রশস্তির যে ঐতিহাসিক পটভূমিটা রয়েছে, সেই ঐতিহাসিক পটভূমি সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, দেখো, মূলত কি বলেছে যে সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক উপাদান হলো এই নাসিক প্রশস্তি। অর্থাৎ নাসিক প্রশস্তি বলতে কি বোঝায়? এখানে নাসিক প্রশস্তি হচ্ছে একটা যে নির্ভরযোগ্য ঐতিহাসিক কিন্তু উপাদান। প্রথমত এই যে উপাদান, এই উপাদানটা আসলে কি? উপাদান বলতে বোঝানো হয় অতীতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে, সেই ঘটনাগুলিকে জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে থাকেন, সেই নির্ভরশীল বা নির্ভরযোগ্য তথ্যগুলোকেই কিন্তু যে উপাদান বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এই যে সাতবাহন বংশের যে সর্বশ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। তার সম্পর্কে জানতে হলে বা তার সম্পর্কে জানার জন্য সবচেয়ে যদি একটি নির্ভরযোগ্য ঐতিহাসিক উপাদানের কথা বলা হয়, সেটা ছিল কিন্তু এই নাসিক প্রশস্তিটা। ঠিক আছে? আচ্ছা, বলেছে মূলত এই প্রশস্তিটি তার মৃত্যুর 19 বছর পর তার মাতা গৌতমী বলশ্রী কর্তৃক কিন্তু প্রচারিত এবং হচ্ছে যে উৎকীর্ণ কিন্তু করা হয়ে থাকে। তাহলে কি হচ্ছে, এই যে প্রশস্তিটা রয়েছে, এই প্রশস্তিটা কি হয়েছিল? সেই গৌতমী পুত্র সাতকর্ণীর আর কি মৃত্যুর 19 বছর পর তার যে মাতা রয়েছেন গৌতমী বলশ্রী কর্তৃক কিন্তু সেটার আর কি প্রচারিত কিন্তু হয়েছিল। তাহলে প্রথমত এই যে নাসিক প্রশস্তি, এটার যে ঐতিহাসিক যে পটভূমিটা রয়েছে, এটার পটভূমিটা যেটা রয়েছে, এটা মূলত যে সাতবাহন বংশের যে সর্বশ্রেষ্ঠ নৃপতি ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী, তার সম্পর্কে জানার জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান ছিল, যেটা মূলত কি তার মৃত্যুর 19 বছর পর তার যে মাতা গৌতমী বলশ্রী কিন্তু সেটা আর কি প্রচারিত হয়েছিল তার দ্বারা। তারপরে এটা দেখবো যে সামরিক সাফল্য এবং বীরত্ব সম্পর্কে। ঠিক আছে? প্রথমত কি রয়েছে? হারানো গৌরব পুনরুদ্ধার। ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে দেখো, সাতবাহন কুল যশ প্রতিষ্ঠান কর। তিনি হচ্ছে তার শৌর্য ও পরাক্রমের মাধ্যমে কিন্তু যে সাতবাহন বংশের হারানো যশ ও যে গৌরব সেটা কিন্তু পুনরায় আর কি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে রয়েছে বিদেশি শক্তি দমন। শক জবন পহলব নিষুদন, তিনি কিন্তু পরাক্রমশালী শক জমন এর সাথে সাথে জবন এবং পহলবদের কি করেছিলেন? মতো এই যে বিদেশি শক্তিগুলি ছিল, এই বিদেশি শক্তিগুলিকে কি করেছিলেন? সম্পূর্ণভাবে পরাজিত করে তিনি কি করেছিলেন? সুরক্ষিত কিন্তু করেছিলেন। প্রথমত আমরা কি দেখলাম? যে হারানো যে গৌরব, সেই হারানো গৌরবটাকে কিভাবে পুনরুদ্ধার করলেন। তারপরে হচ্ছে বিভিন্ন যে বিদেশি শক্তিগুলি, কিভাবে তিনি সেই বিদেশি শক্তিগুলিকে দমন করলেন। বিদেশি শক্তিগুলির মধ্যে কি ছিল? শক, এছাড়া হচ্ছে জবন, পল্লব, এই সমস্ত যে বিদেশি শক্তি, এগুলোকে কি করেছিলেন? দমন করেছিলেন। অর্থাৎ এই যে বিদেশি শক্তিকে সম্পূর্ণভাবে পরাজিত করে তিনি কি করেছিলেন? সাম্রাজ্যকে কিন্তু সুরক্ষিত করেছিলেন। তারপরে কি রয়েছে? সুবিশাল সাম্রাজ্য। এখানে বলেছে সমুদ্র হত্রীয় পিত বাহন, তার সেনাবাহিনীর ঘোড়া তিনি যে 3 সমুদ্রের জলপান করত, যা তার বিশাল এবং বিস্তৃত সাম্রাজ্যের কিন্তু শক্তিশালী একটা প্রতীক হিসেবে কিন্তু রয়েছে। তাহলে সামরিক সাফল্য এবং বীরত্বের মধ্যে কোন বিষয়গুলো রয়েছে? সেখানে রয়েছে কিভাবে তিনি হারানো গৌরবটাকে পুনরুদ্ধার করেছিলেন, কিভাবে তিনি বিদেশি শক্তিগুলিকে দমন করেছিলেন এবং কিভাবে তিনি একটা সুবিশাল যে সাম্রাজ্য সেটা আর কি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথে রয়েছে হচ্ছে সমাজ সংস্কারক এবং রূপ। এখানে বলেছে তিনি অহংকারী ক্ষত্রিয়দের দর্প চূর্ণ করেন এবং সমাজে বর্ণাশ্রম ধর্ম ও চতুর্বর্ণ প্রথা কঠোরভাবে এগুলোকে আর কি কিন্তু রক্ষা করেন। তাহলে এই যে তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে যে অহংকারী যে ক্ষত্রিয় তাদের আর কি যে দর্প চূর্ণ করেছিলেন, তার সাথে সাথে কি করেছিলেন? সেই সময় প্রচলিত সমাজে এই যে বর্ণাশ্রম ধর্ম
চতুর্বর্ণ যে প্রথা এগুলিকে কিন্তু কঠোরভাবে তিনি আর কি রক্ষা করেছিলেন। আর কি করেছিলেন, সমাজ ব্যবস্থায় ভারসাম্য আনতে তিনি ব্রাহ্মণ এবং নিম্ন শ্রেণীর মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি বিধানের জন্য বিশেষ কিন্তু পদক্ষেপ নিয়েছিলেন। তিনি কিন্তু বিভিন্ন পদক্ষেপগুলিও নিয়েছিলেন, যেমন সমাজ ব্যবস্থার ক্ষেত্রে একটা হচ্ছে ভারসাম্য আনতে তিনি কি করেছিলেন, ব্রাহ্মণ এবং নিম্ন শ্রেণীর যে মানুষ তাদের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক যে উন্নতি সেই উন্নতি বিধানের জন্য কিন্তু তিনি বিভিন্ন পদক্ষেপগুলি নিয়েছিলেন। আর তার সাথে সাথে রয়েছে হচ্ছে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সমাজে বিভিন্ন জাতির মধ্যে রক্তের মিশ্রণ বা অসবর্ণ বিবাহ তিনি কঠোরভাবে কিন্তু যে বন্ধ করে দিয়েছিলেন। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে যে সমাজ সংস্কারের মধ্যে কিন্তু রয়েছে। তিনি সমাজ সংস্কারের রূপ হিসেবে তিনি কি করেছিলেন, ঠিক আছে। তারপরে রয়েছে ধর্মীয় উদারতা সম্পর্কে। এর মাধ্যমে তিনি কি বলেছেন এখানে, এর মধ্যে দিয়ে যে নিজে গোড়া ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী ও পৃষ্ঠপোষক হওয়া সত্ত্বেও অন্যান্য ধর্মের প্রতিও কিন্তু তার একটা গভীর কিন্তু যে শ্রদ্ধা ছিল, অর্থাৎ নিজে কি ছিলেন, নিজে কিন্তু যে ব্রাহ্মণ ধর্মের অনুরাগী এবং পৃষ্ঠপোষকতা ছিলেন, তার সত্ত্বেও তিনি কি করছিলেন, যে অন্যান্য ধর্মের প্রতি তার কিন্তু একটা গভীর শ্রদ্ধা ছিল। তারপরে বলেছে দেখো যে বৌদ্ধদের প্রতি তার উদারতা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে তার কি দেখতে পাচ্ছি আমরা, তিনি ব্রাহ্মণ্য ধর্মের প্রতি কিন্তু যে অনুরাগী এবং তার পৃষ্ঠপোষক ছিলেন, তার সাথে সাথে তিনি কিন্তু কখনোই অন্যান্য ধর্মের প্রতি যে শ্রদ্ধাশীল ছিলেন বা শ্রদ্ধা করতেন না সেরকমটা কিন্তু না, তিনি কিন্তু অন্যান্য ধর্মের প্রতিও তার একটা গভীর শ্রদ্ধা কিন্তু ছিল, তিনি অন্যান্য ধর্মেরও কিন্তু শ্রদ্ধা করতেন। তার সাথে সাথে বলেছে এই যে বৌদ্ধদের প্রতি তার যে একটা উদারতা সেটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে। কার্লে এবং নাসিক অঞ্চলের বৌদ্ধ বিহারগুলির সন্ন্যাসীদের বসবাসের সুবিধার্থে তিনি বিপুল পরিমাণ কিন্তু ভূমি এবং গুহা দান করেছিলেন। তাহলে তিনি কি করেছিলেন, বিভিন্ন অঞ্চলে এই যে বৌদ্ধ বিহারগুলির মধ্যে যে সন্ন্যাসীরা যে বসবাস করছে সেই বসবাসের সুবিধার্থের জন্য তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে বহু আর কি ভূমি এবং কিন্তু এই যে গুহাগুলি রয়েছে সেগুলি কিন্তু তিনি আর কি দান করেছিলেন, ঠিক আছে। এবং লাস্টের দিকে এসে আমরা কি দেখতে পাবো, সবশেষে একটা সার্বিক মূল্যায়ন হিসেবে যে নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণীকে কেবল এক অপরাজেয় যোদ্ধা রূপেই নয়, বরং একটা কি বলছে যে সুযোগ্য শাসক ও দূরদর্শী যে সমাজ সংস্কারকের কিন্তু একটা রূপেও অমর করে রেখে গেছেন। অর্থাৎ এই যে নাসিক প্রশস্তিটা রয়েছে, এই নাসিক প্রশস্তিতে শুধুমাত্র এই গৌতমীপুত্র সাতকর্ণীকে কেবল একটা অপরাজেয় যোদ্ধা রূপে কিন্তু অভিহিত করা হচ্ছে না, তার মাধ্যমে কি বলা হচ্ছে, বরং এক হচ্ছে যে সুযোগ্য শাসক এবং দূরদর্শী সমাজ সংস্কারক রূপেও কিন্তু তাকে হচ্ছে যে অমর করে রেখে গেছে। কারণ এখানে কিন্তু আমরা বিভিন্ন বিষয়গুলো দেখতে পেরেছি যে কি করে তিনি কি করেছিলেন, সমাজ সংস্কারের জন্য তিনি কি করেছিলেন। এখানে সমাজ সংস্কারের রূপক হিসেবেও তিনি বিভিন্ন কাজ করেছিলেন, তার হচ্ছে সাফল্য এবং বীরত্ব সম্পর্ক দেখলাম। তো এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু এখানে বলা হচ্ছে যে নাসিক প্রশস্তির মাধ্যমে কিন্তু এই গৌতমীপুত্র সাতকর্ণীকে একজন অপরাজেয় যোদ্ধা রূপেই নয়, বরং কি হচ্ছে একজন সুযোগ্য শাসক এবং যে দূরদর্শী সমাজ সংস্কারক রূপে কিন্তু তাকে অমর করে রেখে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো মূলত এই যে নাসিক প্রশস্তিটা রয়েছে এটা নিয়ে আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। তবে আজকের আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।